নিজে গাড়ি চালিয়ে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব অবহেলায় ঢাকার 2 সিটির 2 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের, সঠিকভাবে সংরক্ষণে ফরিয়াদের অনভিজ্ঞতাকে দুষলেন মন্ত্রী ও আড়তদাররা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি ঘোষণা, কয়েকটিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অভিযোগ রিজভীর। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট দাখিল আগামীকাল। হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন জায়গায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখেছেন। শুক্রবার দুপুর 2টার দিকে গুলশানের বাসা থেকে বেরিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী প্রেস উইং সূত্র জানায়, গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতিরঝিল, রামপুরা, খিলগাঁও, বাসাবো ঘুরে হাতিরপুল, বাংলা মোটর থেকে সিআর দত্ত রোড হয়ে বসুন্ধরা মার্কেটের সামনে গিয়ে গ্রিন রোড, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে সোভানবাগ, কলাবাগান বাসস্ট্যান্ড থেকে ধানমন্ডি এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে বের হন। কোরবানির পর মহানগরী জুড়ে পরিচ্ছন্নতার কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখতেই তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম এসবের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এদিকে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব অবহেলার কারণে ঢাকা উত্তর সিটির জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণের জোন 1-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজিরকে প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম। ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজও ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় একই সাথে চলছে পশু কোরবানি ও পশুর বর্জ্য অপসারণের কাজ। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, পর্যাপ্ত ট্রাকের অভাবে প্রথম দিনের বর্জ্য অপসারণে বেগ পেতে হয়েছে। বর্জ্য অপসারণের কাজে কোনো কর্মী অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আরিফিন শাওনের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পশুর হাট শেষ হলেও রাস্তাঘাটে পড়ে আছে হাটের বর্জ্য। এর সাথে যুক্ত হয়েছে কোরবানির পশুর বর্জ্য। রাস্তার দুপাশে স্তূপ করে রাখা এসব ময়লা গরমের কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ। ময়লারা নিচ্ছে, তবে কাজটা স্লো করতেছে, কাজটা আরো দ্রুত করা উচিত। কোনো পানি ঠানি দিয়া ধুইয়া পরিষ্কার কোনো দেখতেছি না, গ্লিসিন মিলিসিন দিয়া মানে পরিষ্কার করে বাস করে উঠেছে, বাস ফালাই দিয়ে গেছে, এটা নিতে পারতেছে না তারা। অনেক তারাদের যেন করতেছে না, অনেক কি করতেছে তারা জানে। ওই যে ওইখানটা রাখে, হন্দা রাখে, হান্দা রাখে, এটি পরিষ্কার রোড হইতেছে না। আর গন্ধ তো মনে করেন ঢাকা শহরের মানুষ কি অবস্থার ভিতরে আছে আল্লাহ জানে, আর আমরা জানি, জনগণ জানে। তবে সকাল থেকেই কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্ন কর্মীরা। কাজ পরিদর্শন করতে শাহজাহানপুর পশুর হাটে আসেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিরলসভাবে কাজ করছে সবাই, তবে দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। আমরা চাব যথাসময়ে যথা কাজ, যেটা আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করব। বর্জ্য অপসারণে ভোগান্তির কথাও তুলে ধরেন তিনি। হাটের অনুমতি দিয়েছি আমরা এখানে। আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলিগলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। আগামী দিনগুলোতে নিরলসভাবে কাজ করে যাওয়ার ঘোষণাও দেন ঢাকা দক্ষিণের এই প্রশাসক। প্রত্যেকটা অলিগলি। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো পশু কোরবানি দিয়েছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় আজ পশু কোরবানি দিয়েছেন। অন্যদিকে ঈদের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্যস্ততা কমেনি পেশাদার কসাইদের। আরও জানাচ্ছেন মেজবা রহমান। শুক্রবার ঈদুল আজহার দ্বিতীয় দিন রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অনেকেই পশু কুরবানি দেন এদিনেও।
রাজধানীর বিভিন্ন মহল্লা বাসা বাড়িতে দেখা গেছে কুরবানির ব্যস্ততা। পশু জবাই, মাংস কাটাকাটি ও ভাগ বাটোয়ারার কাজে ব্যস্ত সবাই। রাজধানীর বিভিন্ন এলাকায় কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে ঈদের দ্বিতীয় দিনেও কুরবানি করেছেন। আবার অনেকে ঈদের দিনে কষাই না পাওয়া অতিরিক্ত ভিড় কিংবা সময় সংকটের কারণে ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি দেন। আমাদের তো পুরা পরিবার থেকে মানে অনেক আগে থেকে দিয়ে আসতেছি। আমার দাদা দিত, আমার চাচা জ্যাঠা দিত ঈদের দিন, আর আমরা দিতাম ঈদের পরের দিন। আমার বা ছিল ছোট আর কি, ওই হিসাবে আমরা ঈদের পরের দিন দেই। ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ ঈদের দিন তো শেষ হয়ে যায় সবকিছু। তো ঈদের পরের দিন করার হলো যে আরেকটু ইমেজটা থেকে যায়, ঈদের ইমেজটা থেকে যায়। ঈদের দিন কসাইদের ডিমান্ড অনেক, যার কারণে কসাই পাওয়াও যায় না অনেক সময়। যার কারণে আমরা মনে করেন আজ থেকে আরও প্রায় 20 বছর আগে থেকে আমরা ঈদের দ্বিতীয় দিন আর কি গরু ফালায় থাকি। আর কসাইরা জানিয়েছেন ঈদের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও তাদের ব্যস্ততা কমেনি। এক জায়গায় কাজ শেষ করে আরেক জায়গায় যান। কালকে তো অনেকগুলো গরু বানাইছি, খাসি বানাইছি, আজকেও বানাবো অনেকগুলা, বানাই আছি আরো বানাবো অনেকগুলা। এই 3 দিনে আপনি 40টা 50টা এগুলো কোনো ব্যাপারই না আমাদের কাছে। কুরবানির আনন্দ ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবারেই। দ্বিতীয় দিনে অনেকে কুরবানি দেয় আনন্দ সেরে এসে ভাটা নামেনি মোটেও। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন অলিগলি থেকে এসেছে পশুর চামড়া। তবে বরাবরের মতোই ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ ছিল মৌসুমি ব্যবসায়ীদের। চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে না পারাতেই দাম কমের কথা বলছেন আড়তদাররা। বলছেন ওয়েট ব্লু চামড়া রপ্তানি করলে কিছুটা স্বস্তি মিলবে চামড়া শিল্পে। তবে আপাতত ওয়েট ব্লু রপ্তানির সম্ভাবনা নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন জুলাই মাসেই চামড়া শিল্প নিয়ে মহা পরিকল্পনা রয়েছে সরকারের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। এই যে দেখেন আপনার সামনে এগুলি বস্তা, এগুলি সব চামড়া, এগুলি সব চামড়া, এগুলি সব ফালাই দিয়েছে। এগুলি আমাদের দেশে সব আমার বুক পাইটা যায়, এগুলি দেশের সব বহুত নষ্ট হয়ে যেতেছে। এটা কারা করতেছে? এটা এই চামড়া কি হইলো যে ধস নেমে গেলো, দেখে নাম হতেছে চা পাতা চলে গেলো, পাট চলে গেলো। এই একদিন দেখবেন এই চামড়াও দেখবেন চলে গেছে। ধুঁকতে থাকা চামড়া শিল্প নিয়ে এভাবেই আক্ষেপ করছিলেন এ শিল্পের সাথে ৪৫ বছর ধরে জড়িত শামসুল আলম। বলছেন কাঁচা চামড়া রক্ষায় রপ্তানির অনুমতি দিতে হবে ওয়েট ব্লু। যদি আপনি যে পর্যন্ত এটা যদি ব্লু না চালু করব, এই চামড়া এই দেশের থেকে মাটি চলে যাব। আমি 20টা মাল 1 লাখ টাকা বেচছি, 20টা মাল ধরেন 10 বছর আগে। কোরবানির দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে পোস্তায় চামড়া আনেন মৌসুমি ব্যবসায়ীরা। দাম না পাওয়ার অভিযোগ ছিল তাদের মধ্যে। তবে মৌসুমি কসাইয়ের অনভিজ্ঞতার কারণে চামড়া নষ্ট হওয়ার কথা বলছেন তারা। পোস্তায় আসার পর কেউ কোনোদিন দাম পায় না চামড়ার, ওনারা ওনাদের সিস্টেমে নেবে। আপনি 100 চামড়া নিয়ে আসছেন, ওনারা আপনাকে যদি 700 করেও দেয়, ওনারা এটা ঘুরে ফিরে 50 পিস বাদ দিবে। ওকে বাসি মাল ওটা আমরা নিতেছি না, ওটা ফেরত, ওটা চলবো না। ওটা লবণ দিলে বি পচবো, না দিলে বি পচবো। তো ওই মাল তো কোনো দাম নাই। আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, পচা মালের গন্ধ পাচ্ছেন, ওখানে পচা মালের গন্ধ পাচ্ছেন। তো এই পচা মাল তো আমাদের চলবো না। চামড়া ন্যায্য দাম পাবে কি করে? কিছু চামড়া কেটে ফেলে, কিছু চামড়া ঘাও আসে, কিছু চামড়া আসে, এগুলো তো ওই দামে বিক্রি হয় না। তো যেরকম পরিমাণ আমরা চামড়া পাই, কষ্ট করে ওই অনুযায়ী আমরা দাম পাই না। ভালো মানের চামড়া ঠিক সরকারের দামে নির্ধারিত দামে বেচা কিনা হইতেছে। নো 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 বাংলাদেশে কোনো সিন্ডিকেট নাই, ভুল। এদিকে শুক্রবার বিকেলে পোস্তায় চামড়া সংরক্ষণ পরিদর্শনে আসেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান জুলাইতে চামড়া শিল্প নিয়ে সরকারের মহাপরিকল্পনার কথা। ওয়েট ব্লু চামড়া আমরা রপ্তানি করতে দিতে চাই না, যদি না দেখি যে এই যে সংরক্ষিত চামড়া এটা কেনার প্রক্রিয়ায় কোনো স্লথ গতি আছে। যদি এরকম কোনো স্লথ গতি দেখি তাহলে ওয়েট ব্লু পারমিশন দেব। জুলাই মাসের মধ্যে চামড়া খাতকে নিয়ে আমরা কি উপায়ে আগাবো তার একটা বিস্তারিত পরিকল্পনা আমরা জাতির সামনে হাজির করব। এর আগে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শনে যান বাণিজ্যমন্ত্রী। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন সিন্ডিকেটের কারণে চামড়া শিল্পকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। আগ্রহ এবং সক্ষমতা যারা হারিয়ে ফেলেছে সেই সব জায়গায় কিভাবে নতুন বিনিয়োগকারীকে আনা যায়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক ছিল, তবে তা তড়িঘড়ি করা হয়েছে বলেও মন্তব্য করেন
বাণিজ্য ও শিল্পমন্ত্রী। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চামড়ার দামে এবারও হতাশ চট্টগ্রামের মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কমে চামড়া কিনছেন আড়তদাররা। তাই এবারও কোরবানির পশুর চামড়া কিনে বড় ধরনের লোকসানে তারা। আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসেব না বোঝায় লোকসানে ফরিয়ারাও। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। মহানগরী ও আশপাশের উপজেলা থেকে সংগ্রহ করা কাঁচা চামড়ার এই স্তূপ চট্টগ্রামের বিভিন্ন সড়কে। এসব চামড়া আড়তে বেচতে এসে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেট সরকার নির্ধারিত দামের আশপাশেও চামড়া কিনছে না, বাধ্য করছে নামমাত্র দামে চামড়া বিক্রি করতে। লাভার পাই না, কি করবো? আমাদের 2 লাখ টাকা 2.5 লাখ টাকা আমাদের লস। আমি বাড়ি করে আমার জানা করে এই চামড়াগুলো খরচ করছি। 2 কোটি টাকা চামড়া আছে, এখানে 2টা ট্রাক পুরা, এখানে 2টা ট্রাক, আবার ওইদিকে আমাদের পোস্ট অফিসের সামনে আছে 4-5 ট্রাক। এই অবস্থা, সব পালাই ফেলা গেছে। সারাদিন পরিশ্রম করে চামড়াগুলোতে কিনলাম 500-700 টাকা করে। এখন এখানে আসি সবাই রেট বলেছে 280, 300, সর্বোচ্চ হাইস্ট রেট 300 টাকা। তো আমরা চামড়াগুলো এখন কি করবো আসলে আমরা চিন্তা করতে পারতেছি না আসলে। তবে সিন্ডিকেটের অভিযোগ মানতে নারাজ আড়তদাররা। তাদের দাবি, সরকার নির্ধারিত দাম থেকে বাদ দিতে হবে খরচের এ টাকা। কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা এই হিসাব না বোঝায় পড়ছে লোকসানে। চামড়া দিচ্ছে মহানগরগুলো 500, 450, 700, 350 বা পরে গ্রামগঞ্জ থেকে 250-300 এরকম নিচ্ছি। পরেও তো একটু চামড়ার দাম কমছে, 200-150 টাকা বলছে। এই জন্য তো অনেকে কম পড়ছে, ওরা মৌসুমি ব্যবসায়ী লোকসান খাইছে। সংশ্লিষ্টরা বলছেন, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি নজরদারি, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং ট্যানারি মালিকদের সঙ্গে সমন্বয় না থাকায় এবারও বেঁধেছে গোলমাল। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানাবিধ চক্রান্ত এখনও থেমে নেই। সরকারের ভুল হলে তা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এটি কোনো কাজ নয়। শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে, দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তিনি জানান, সকাল 11টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আয়োজিত 15টি সংসদীয় আসনের বেশ কয়েকটি স্থানে দরিদ্রদের মাঝে বস্ত্র ও শুকনা খাবার বিতরণ করবেন তারেক রহমান। রিজভী জানান, বিকেল 3টা থেকে 4টার মধ্যে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদল, যুব ও স্বেচ্ছাসেবক দল সহ আরও কয়েকটি অঙ্গ সংগঠনের বস্ত্র ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। রিজভী আরও বলেন, রাতারাতি সব ঠিক হয়ে যাবে না, কিন্তু অন্যায় করলে শাস্তি হচ্ছে, শক্ত হাতে দমন করা হচ্ছে। চক্রান্ত কিন্তু এখনো থেমে নেই। মানুষ ফেরেশতা নয়, সেখানে আইন অমান্যকারী কিছু লোক থাকে। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তো একটি নির্বাচিত জবাবদিহিমূলক সরকারের প্রধান বৈশিষ্ট্য। তারপরেও কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট কালকের মধ্যে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি ডাক্তার জাহিদ রায়হান। এদিকে রমনা জোনের ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, হত্যা মামলার তদন্ত শুরু হয়েছে, নির্দোষ কেউ যেন ভিকটিম না হয়, তদন্তে সেই দিকটিতেই গুরুত্ব দিচ্ছেন তারা। আরও জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর আদ্দিন হাসপাতালের এক ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর পর থেকেই কিছুটা থমথমে পরিস্থিতি হাসপাতালের। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি কাজ করছে। শিশু মৃত্যুর পেছনে দায় কার তা বের করতে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, মুঠোফোনে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি। তদন্ত রিপোর্ট আমরা আজকে অথবা কালকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তদন্ত করছে জয়েন্ট সেক্রেটারি হসপিটাল, তারপরে ডেপুটি ডিরেক্টর হসপিটাল, আইন শাখার একজন, আর কোঅপারেট 2 জন আছেন আর কি। একটু ধৈর্য ধরেন, কারণ এখন আমাদের যেটা মাথার মধ্যে কাজ করতেছে সেটা যদি আমরা ডিসক্লোজ করি, এটার সাথে
যদি তদন্ত রিপোর্টের কোন রকম ভেরিয়েশন হয় হতে তো পারে, ভাষাগত পার্থক্য হতে পারে, আমরা এটা চাচ্ছি না। ডেফিনেটলি একদম নির্মোহ একটা তদন্ত হচ্ছে, একদম নির্মোহ তদন্ত। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় করা মামলাটি তদন্ত করছে রমনা থানা পুলিশ। এরই মধ্যে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন তারা। মুঠোফোনে নিশ্চিত করেছেন ডিসি রমনা। গ্যাসের যে কথাগুলো বলা হচ্ছে আমরা সেটি ডিসি নিয়ে দেখেছি, মানে ক্ষতিকর কোনো গ্যাসের উপাদান তার মধ্যে নাই। তবুও আমরা সিআইডি উপর ডিপেন্ড করবো, যেহেতু তারাও স্যাম্পল নিয়েছে, এটা একটা বিষয়। আর এসি যদি বন্ধ করার জন্য হয়, তাদের ভাষ্য মতে যে তারা 2টা থেকে 3টা পর্যন্ত এসি বন্ধ করার, বাচ্চারা মারা গেল 6টার পরে। এখন আসলে ধারণাও করা যাচ্ছে বিষয়টা কি হবে। এখন আর 6টা বাচ্চা, এক একজন এক এক ধরনের সমস্যা থাকতে পারে, 6টারই কমন একটা বিষয়, এটা 10টা। এই জন্য আমি যেটা এখন ধারণা করে উপলব্ধি করা যায়, বলা হচ্ছে একেবারে আইডিয়া করে একটা কিছু বললে যেটা হবে সেটা হয়তো ফলা হবে, প্রচার মানুষ ওই দিকে যাবে। কোনো কিছু একবার মুখ দিয়ে বেরোয় গেলে তো বোঝেন ওইটা টেকনিকরণ হয়, শুকনিকরণ হয়, এগুলো করতে করতে ওই টাইপ প্রতিষ্ঠা পেয়ে যাবে। যেটা প্রকৃত ঘটনা, এটা আসলে এক্সপার্ট অপিনিয়ন না পাওয়া পর্যন্ত আমাদের মন্তব্য করা তখনই ঠিক হবে না। তদন্তের ব্যাপারে ন্যূনতম কোনো ছাড় দেওয়া হবে, একেবারে স্ট্রিক্টলি তদন্ত করা হবে, এটা কমিশনার স্যার আমাকে বারবার এই তদন্ত করতেছেন, আমাকে নির্দেশনা প্রদান করতেছেন। রাজধানীর আদ্দিন হাসপাতালে মঙ্গলবার ভোরে একে একে 6 শিশুর মৃত্যু ঘটে। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে সেই সময় ডাক্তার, নার্স, এমনকি আয়াও খুঁজে পাননি তারা। এসির গ্যাস লিকেজের ফলে এই মৃত্যুর ঘটনা, এমন অভিযোগও স্বজনদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এলজিআইডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, সাংবাদিকতা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হননি। সাগররণী হত্যা মামলার রহস্য আজও উদ্ঘাটন হয়নি। সাংবাদিকতাকে কখনো ছোট করে দেখার সুযোগ নিয়ে উল্লেখ করে তিনি বলেন, দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক মানিক মিয়া মন্ত্রী না হয়েও মন্ত্রী তৈরি করেছেন। দায়িত্বহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া কালীবাড়ি বড় মাঠের পশ্চিম পাশের এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এক আলোচনা সভায় তিনি বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা দলীয় প্রভাব চলবে না। যাদের সর্বোচ্চ যোগ্যতা থাকবে তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ স্থানে নিয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আপনারা ইউনাইটেড হন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ আপনাদের নিজের স্বার্থে আন। আগে তো যে পেশা আপনি নিয়েছেন সেই পেশায় তো আপনাকে বেঁচে থাকতে হবে নাকি? বেঁচে থাকতে হলে তো বেতন তো সেভাবে পেতে হবে, আর ওই ভোট সেভাবে করতে হবে। তার জন্য দরকার আমাকে চাপ সৃষ্টি করা। আজকে বাংলাদেশে একটা সুযোগ তৈরি হয়েছে এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে নতুন সুযোগ এসছে এবং সেই দেখা যায় সুযোগের মধ্যে দিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করি। কোরবানির দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর। ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে উত্তরা, বনানী ও মগবাজার এলাকায় পরিচালিত হয় এই কার্যক্রম। এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কথা বলেন সেলিম উদ্দিন এবং তাদের বিভিন্ন সমস্যা ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা রয়েছে। তিনি আরও বলেন, বৈষম্যমুক্ত দেশ গঠনে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন নগরী গড়তে দলটি বদ্ধপরিকর। শুধু খোঁজ খবর নেওয়াতেই সীমাবদ্ধ না থেকে পরিচ্ছন্নতা কর্মীদের উৎসাহ দিতে এবং নগরবাসীকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে মোহাম্মদ সেলিম উদ্দিন নিজেও ঝাড়ু হাতে তুলে নেন।
পবিত্র ঈদুল আজহার ছুটিতে চিরচেনা রূপ বদলেছে রাজধানী ঢাকার। যানজট আর কোলাহলের এই মেগা সিটি এখন শান্ত, রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি তেমন নেই। তবে গণপরিবহন কম থাকায় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। প্রতিদিন রাজধানীর যে সড়কগুলোতে ইঞ্চি মেপে চলতে হয়, যেখানে ঘন্টার পর ঘন্টা কাটাতে হয় যানজটে, ঈদের ছুটিতে সেই ঢাকা এখন সম্পূর্ণ ভিন্ন। চিরচেনা ব্যস্ততার ঢাকা এখন যেন শান্ত এক ক্যানভাস। রাস্তায় নেই কর্মব্যস্ত মানুষের কোলাহল, নেই হকারদের হাঁকডাক। নারীর টানে সিংহভাগ মানুষ ঢাকা ছাড়ায় ফাঁকা হয়ে পড়েছে ফুটপাত থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক। যান্ত্রিক এই শহরে এমন শান্ত পরিবেশ বছরে কেবল ঈদ এলেই দেখা যায়। তাই তো অনেকেই পরিবার নিয়ে ঘোরাঘুরি করতে বেরিয়েছেন। আমরা ঘুরতে বেরিয়েছি, ভাইয়ের বাসায় ঘুরতে যাব ঈদের পরের দিন। ঈদের ছুটি সবাই একটু ছুটি পেয়েছে আর কি, সবাই একটু ঘুরতে বেরোছি। রাস্তাঘাট তো পুরাই ফাঁকা এখন বর্তমানে, খালি বাস স্ট্যান্ডের দিকে একটু জ্যাম আছে। তবে গণপরিমাণ কম থাকায় অনেকেই ভোগান্তির কথা বলছেন। বাইক, সিএনজি, রিক্সা চালকরা বলছেন যাত্রী না থাকায় ঠিকমতো ভাড়া মারতে পারছেন না তারা। আমি ঢাকা মিরপুর যাচ্ছি, মিরপুরে এখন গাড়ি পাচ্ছি না তো ঠিক মতন, মানে সবকিছু বন্ধ থেকে গাড়ির লাইনগুলো বন্ধ। ঢাকা শহরে তো লোক নাই তো মামা, যাত্রী কম, আর বাসের হালকা পাতলা লোক আছে দেশে যাইতেছে। ভাড়া টাড়া সীমিত, এরকম টিপ নাই, খুব মানে একটু সমস্যায় আছি। ঢাকা শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে ফাঁকা রাস্তায় অনেকেই বেপরোয়া গাড়ি চালাচ্ছেন। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে। ঈদের সময় রাস্তাঘাটে গাড়ির যান চলাচল স্বাভাবিকভাবেই কম থাকে, যার কারণে আমাদের বেশি বেগ পোহাতে হচ্ছে না। অটো রিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের এই ক্ষেত্রে আমাদের হাই অফিসিয়াল থেকে নির্দেশ আছে। প্রিয়জনের সাথে মোলাকাতে অনেকেই ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন। নানা কারণে ঈদের আগে অনেকেই দেশের বাড়ি যেতে পারেননি, তাদেরকে রাজধানীতে থাকতে হয়েছে। তবে ঈদের দ্বিতীয় দিনে এসে সুযোগ মতো তারা দেশের বাড়িতে যাচ্ছেন প্রিয়জনদের সাথে ঈদের বাকি আনন্দ উপভোগ করতে। তাই এভাবেই তারা গন্তব্যে যাওয়ার জন্য বিভিন্ন পরিবহনের জন্য দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, মহাখালী, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি কম থাকলেও শৃঙ্খলা রয়েছে যান চলাচলে। এআই ক্যামেরার নজরদারিতে ধরা পড়ছেন অনিয়ম। জরিমানার ভয় ছাড়াও চালকরা বলছেন এখন নিরাপত্তার কথা ভেবেও নিয়ম মানছেন তারা। সুফল মেলায় আগামীতে এআই ক্যামেরার সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। ওমর ফারুকের রিপোর্ট। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর প্রধান সড়কগুলোর মোড়ে নেই ট্রাফিক পুলিশের কঠোরতা, তবুও থামছে গাড়ি, মানছে ট্রাফিক আইন। মানুষকে নিয়ম মানাতে মাঠে শুধু পুলিশ নয়, যোগ হয়েছে প্রযুক্তির কঠোর নজরদারি। ক্যামেরার চোখে ধরা পড়ছে প্রতিটি অনিয়ম, আর তাতেই সড়কে ফিরেছে শৃঙ্খলা। চালকরা বলছেন জরিমানা হওয়ার ভয় তো আছেই, তবে নিরাপত্তার জন্যও নিয়ম মানা প্রয়োজন। নর্মালি এই টাইমে জ্যাম থাকতো, রাস্তায় সব গাড়ি উল্টাপাল্টা ঢুকে করতেন, সিগন্যাল আছে দেখে সবাই সিগন্যাল মেনটেন করতেছে। আমরা সিগন্যাল মারলে তো অ্যাক্সিডেন্ট কমবে, দুর্ঘটনা কমবে, এটা আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো, জনগণের জন্য ভালো। এগুলো আসলে অ্যাপ্রিশিয়েট করা উচিত, যেটা নাকি এখন রাস্তাগুলো খুব সুন্দরভাবে এখন সবাই চলাফেরা করতে পারতেছে। আইনটা মেনে চলা আমি মনে করি যে খুবই উচিত, এটা আমাদের সচেতন ব্যক্তি হিসাবে। আইনটা আইন মতো চলা দরকার, এটা হলো বড় কথা, আইন যেন আইনের গতিতে চলে। ঈদের ছুটিতে সড়ক ফাঁকা থাকলেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিসুর রহমান। শুধুমাত্র ট্রাফিক পুলিশ থাকলে সিগন্যাল মানবে, তারপরে না থাকলে মানা হবে না, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং আমরা কিন্তু মামলা করছি। রাস্তা খালি, যানজট নাই, সব ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের এআই ক্যামেরা দেখে যারা সিগন্যাল ভায়োলেট করছে সেগুলো কিন্তু আমার মামলা হচ্ছে, মামলা চলবে। আগামী 2-3 মাসের মধ্যেই আরো প্রায় 35টা জায়গায় আমাদের সিগন্যাল চালু হবে এবং আগামী 1 বছরের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ 120টা জায়গায়, সর্বমোট 120টা জায়গায় আমরা এই ট্রাফিক সিগন্যাল চালু করব। এদিকে নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান মনে করেন সীমিত পরিসরে এআই ক্যামেরার নজরদারি না রেখে তা বাড়ানো গেলে কমে আসবে দুর্ঘটনা। স্মার্ট সিটিতে স্মার্ট মনিটরিং হয়, তো এই যে এআই এর এই ধারণাটা স্মার্ট সিটির একটা কম্পোনেন্ট, এইটা ঢাকা শহরে যে যুগান্তকারী ইম্প্যাক্ট তৈরি করেছে, এখন এটাকে স্কেল আপ করা দরকার। এখন অত্যন্ত লিমিটেড কিছু ইন্টারসেকশনে আছে, কিন্তু পুরো শহর জুড়ে যদি আমরা রাস্তায় যদি আমরা ট্রাফিকের শৃঙ্খলা আনতে চাই, এর কোনো বিকল্প নাই। আমরাও কিন্তু হঠাৎ যত্র রাস্তা পার হচ্ছি, ট্রাফিক রুল মানি না,
নাগরিকরাও ধীরে ধীরে মনিটরিংয়ের আওতায় আসবে। এজন্যই আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে যে স্মার্ট সিটি ধারণার সাথেই আমাদের সেভাবে একীভূত করা উচিত, যেন আমাদের শহরের যে বিশৃঙ্খলা, সে বিশৃঙ্খলাটা যেন কিছুটা হলে আমরা এই ধরনের প্রযুক্তির মাধ্যমে আমরা কমাতে পারি। সড়কে শৃঙ্খলা ফেরাতে নাগরিক সচেতনতা বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে বছরের পর বছর সড়কে দাঁড়িয়ে পুরোপুরি মানানো যায়নি যে ট্রাফিক আইন, প্রযুক্তির নজরদারিতে সে আইন মানতে বাধ্য হচ্ছে মানুষ। শুধু ক্যামেরায় নয়, প্রয়োজন জনসচেতনতা। তাহলেই সড়কে কমবে দুর্ঘটনা, বাড়বে শৃঙ্খলা। ক্যামেরার চোখে বদলে যাওয়া ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। শরীয়তপুরের নড়িয়ায় দোকান বসানো নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে। এই সময় অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। শুক্রবার রাত 9টার দিকে উপজেলার মুলফতগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মুলফতগঞ্জ এলাকার পদ্মা নদীর তীর দখল করে দোকান নির্মাণ করছিলেন কেদারপুর এলাকার রাসেল ব্যাপারী নামের এক ব্যক্তি। সেই দোকানঘর নির্মাণে বাধা দেন ঢালিপাড়া এলাকার রাজীব ছুইয়ালের লোকজন। এই নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। শুক্রবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের ভিড়। পরিবার আর শিশুদের নিয়ে আনন্দ ভাগাভাগি করতে কেউ ছুটছেন ডিএনসিসির শিশু মেলায়, আবার কেউ সময় কাটাচ্ছেন জিয়া উদ্যানে। রাইড, খোলা প্রকৃতি আর উৎসবের আমেজে জমে উঠেছে রাজধানীর বিনোদন স্পটগুলো। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। ঈদের ছুটিতে পরিবার নিয়ে একটু আনন্দ আর স্বস্তির খোঁজে নগরবাসীর অন্যতম গন্তব্য হয়ে উঠেছে ডিএনসিসির শিশু মেলা। ঈদের দ্বিতীয় দিনে বিকেল হতেই ডিএনসিসির এই পার্কে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। তবে সবচেয়ে বেশি উচ্ছ্বাস শিশুদের মধ্যেই। রঙিন আলো, শিশুদের হাসি আর উৎসবের আমেজে যেন এক টুকরো আনন্দনগরী হয়ে উঠেছে শিশু মেলা। নাগরদোলা, ঘোড়া, ট্রেন রাইড, ওয়াটার বোর্ড, ব্রেক ডান্স সহ নানা রাইডে চলছে শিশু কিশোরদের উচ্ছ্বাস। ভালো লাগছে, ভালো লাগছে। কেন কোনটা এখনো চড়েই নাই। ঘোড়ায় উঠবো, ঘোড়ায় উঠবো। ঘুরতে আসছি। আমরা রাইডে চড়ছি। কালকে দিয়াদনে ঘুরতে গিয়েছিলাম, আবার আজকে হচ্ছে শিশু পার্কে আসতে অনেক মজা লাগতেছে আমার কাছে। ছুটির এই সময়টাতে সন্তানদের একটু আনন্দ দিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন অনেক অভিভাবকও। কেউ ছবি তুলছেন, কেউ আবার শিশুদের সঙ্গে রাইডে চড়েই কাটাচ্ছেন সময়। ঈদ উপলক্ষে আসা, কারণ সবসময় তো এরকম ছুটি এরকম টাইম মিলানো যায় না। বাচ্চা কাচ্চা নিয়ে রিক্সায় ঘুরতে আসলাম, সাথে এখানেও আসলাম, এই প্রথম আসলাম এখানে। 3 বাচ্চাকে বোনকে নিয়ে আসছি, আবার আজকে আমার জন্মদিন, ওদের নিয়ে আমি সেলিব্রেট করছি। কলেজ থাকে, ছুটি হয় না, অনেকদিন পর ছুটি, এর জন্য অনেক ভালো লাগতেছে সবার সাথে। আবার আমার ভাগ্নেদের সাথে দেখা হয় না সবসময়। এই পার্কটাতে বাচ্চারা মোটামুটি ভালোভাবে উঠতে পারে, তবে একটু র্যাশ আছে ঈদের জন্য আর কি। ঈদের সময় তো বাচ্চাদের নিয়ে বেড়াতে খুব ভালো লাগে, আর ওরা তো এনজয় করে এই জিনিসটা, কারণ আমরা তো মানে ঈদ ছাড়া তো আসলে বাচ্চাদের নিয়ে তেমন বের হওয়া হয় না। ঈদের সময় এটাই ঘুরতে আসা হয়, তো ভালো লাগতেছে। পরিবেশটা খুব শান্ত, আর পরিবেশটাও ভালো আছে আজকের ওয়েদারটা। শুধু শিশু মেলাই নয়, ঈদের ছুটিতে নগরবাসীর অন্যতম গন্তব্য হয়ে উঠেছে জিয়া উদ্যানও। সবুজের মাঝে খোলা পরিবেশে পরিবার নিয়ে সময় কাটাতে সেখানে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায়, কেউ পরিবারের সঙ্গে ছবি তুলতে, আবার কেউ হাঁটাহাঁটি করেই উপভোগ করছেন ছুটির দিন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটিতে মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন আলোচিত সাদা মহিষটি। ডোনাল্ড ট্রাম্প নাম ঘিরে বিতর্কের পর নাম ফলক বদলালেও কমেনি কৌতূহল, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মহিষটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন নানান বয়সী মানুষ। চিড়িয়াখানা থেকে ফিরে আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল, ক্যামেরায় ছিলেন পলাশ হোসাইন। ঈদুল আজহার দ্বিতীয় দিনে লোকে লোকারণ্য ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। প্রধান ফটক দিয়ে প্রবেশ করেই সবার প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প মহিষের খাঁচাটা কোথায়? চিড়িয়াখানায় শত শত প্রজাতির প্রাণীর শেড থাকলেও ফাঁকা ছিল অধিকাংশ শেডই। তার বিপরীতে দাঁড়ানোর জায়গা মিলছিল না গোয়ালের ঘরে স্থান পাওয়া সাদা মহিষের শেডের সামনে। কেউ দেখছেন, কেউ তুলছেন ছবি, কেউ আবার হাস্যরসে মাতছিলেন আলোচিত মহিষটিকে নিয়ে।
আমি আসছি ঢাকা কেরানীগঞ্জ থেকে। আমি বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে ট্রাম্পের মতন সেম দেখতে আর কি, এই জন্য আর কি আসলাম, বাচ্চাদের নিয়ে আসলাম যে এই ট্রাম্পকে দেখানোর জন্য আসলাম যে আসলে এটা হুবহু সে ট্রাম্পের মতনই আর কি দেখতে। চিড়িয়াখানায় যেই পশুগুলো আছে সেগুলো তো রেগুলারই আমরা দেখি, তো এই ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখতে আসলাম আজকে, যেহেতু নতুনত্ব কিছু একটা, তো বাচ্চাদেরকে নিয়েও আসলাম, আর ঈদের পরে তো একটু ঘোরাঘুরি করতে হয়, সব মিলিয়ে আসলে দেখতে এসেছি। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যেভাবে উপভোগ করতেছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, তার যে চুলের স্টাইল আমি তাকে কাছ থেকে ছুঁয়ে দেখেছি, বিশেষ করে চুলের স্টাইলটা এবং চোখটা একদম ট্রাম্পের সাথে হুবহু। ফানি জিনিসটাকে ফানি হিসেবেই রাখা ভালো, আবার এটাকে বেশি গভীরেও নিয়ে যাওয়া ভালো না, কারণ প্রত্যেকটা দেশের আলাদা একটা মানে যার যার আছে, হ্যাঁ আলাদা মর্যাদা হিসেবে দেখতে গেলে সবারই ওই জিনিসটা খেয়াল রাখা উচিত। এদিকে সমালোচনার মুখে মহিষটির শেডের নাম পরিবর্তন করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে দিয়ে লাগানো হয়েছে সাদা মহিষ নামফলক। এসব নিয়েই আলোচনায় মুখর ছিলেন দর্শনার্থীরাও, দেখা গেছে বিদেশি দর্শনার্থীও। ডোনাল্ড ট্রাম্প থেকে দেখতে এত দূরে আসা আমাদের কেমন দেখলেন? অনেক ভালো, সুন্দর দেখলাম। অনুভূতিটা অনেক খুব সুন্দর, খুশির একটা অনুভূতি। আমরা যে বিশেষ উপলক্ষে এসেছি ওইটা দেখতে পারছি ডোনাল্ড ট্রাম্পে, আমরা শুধু ওইটার জন্য এসেছি, সবাই ডোনাল্ড ট্রাম্পে দেখার জন্য আছে, তাই আমিও এসেছি। ডোনাল্ড ট্রাম্পের তো সরাসরি দেখতে পারবো না, তাই গরুর মাধ্যমে দেখলাম আর ডোনাল্ড ট্রাম্প, যাই খুব সুন্দর হয়েছে। আমরা ডোনাল্ড ট্রাম্প দেখছি, ডোনাল্ড ট্রাম্পের যে মানে অবয়বের সাথে যেটা হচ্ছে গিয়ে একটা এখানে যে বাফেলো রাখা আছে, সেটা তো আসলে এখানে অনেক মানুষের ভিড়, তো দূর থেকে দেখলাম। Well, it's wonderful. It's a very good zoo, a big zoo, space for everybody. Even today, that is holiday. চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে সাধারণত কুরবানির ঈদে প্রথম 2 দিন খুব একটা ভিড় থাকে না, তবে এবার সাদা মহিষটির জন্য বেড়েছে দর্শনার্থী, যা আগামীকাল আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। চিড়িয়াখানায় কোনো নতুন প্রাণী আসা মানেই হলো মানুষের কৌতূহল থাকে, আর এটি ঈদ পরবর্তী সময়, যে সময়টিতে স্বাভাবিকভাবে দর্শনার্থীর সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পায়, এবারও তার ব্যতিক্রম নয়। আর এই সাদা মহিষটিকে ঘিরে দর্শনার্থীদের একটা আগ্রহ রয়েছে, মানুষ আগ্রহ করে দেখছে। আমরা এই মহিষটিকে মূলত শুধু সংরক্ষণের জন্য চিড়িয়াখানায় রেখেছি, আমরা পাশাপাশি এর যে আপনার খাদ্যাভ্যাস, এর ব্যবহার এবং এর যে জেনেটিক যে ট্রেইট আছে, জেনেটিক মূল্য রয়েছে, সেই বিষয়গুলো গবেষণা করব। দর্শনার্থীকে যতদূর সম্ভব এখানে এন্টারটেইন করা যায় আমরা সেটি চেষ্টা করছি। আমরা পুরো চিড়িয়াখানাটাকে বিশেষ করে নিরাপত্তার যে ব্যবস্থা করা সেটি আমরা করেছি। সাদা মহিষটিকে ঘিরে দর্শনার্থীদের উৎসাহ উদ্দীপনার কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। ঈদুল আজহার দ্বিতীয় দিন রাজধানীর জাতীয় চিড়িয়াখানার অধিকাংশ শেডের সামনেই দর্শনার্থীর তেমন উপস্থিতি দেখা যায়নি, তবে ডোনাল্ড ট্রাম্প নামের যেই মহিষটি রয়েছে তার যে শেডটি রয়েছে সেটির সামনে এমন ভিড় দেখা যাচ্ছে এবং প্রত্যেকেই বলছেন শুধু এই মহিষটি দেখার জন্যই আজ জাতীয় চিড়িয়াখানায় এসেছেন তারা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। এবার দেশের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে কুরবানির পশুর হাটের বর্জ্য ও ময়লা পরিষ্কার করলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার সকালে শহরের বেবি স্ট্যান্ডে পশুর হাটের এই ময়লা আবর্জনা পরিষ্কার করেন তিনি। এছাড়া কোরবানির পশুর রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কার করতে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যারা বিতাড়িত করেছিলেন তারা এখন দেশ ছাড়া। বিকালে কেরানীগঞ্জের হযরতপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে হযরতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে তিনি কথা বলেন। ঈদের দ্বিতীয় দিনে মোংলায় বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে 9টি গরু কোরবানি করা হয়েছে। সকালে পৌরসভার 9টি ওয়ার্ডে গরু কোরবানি করে মাংস বিতরণ করা হয় অসহায় দুস্থ মানুষের মাঝে। মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী নিজস্ব অর্থায়নে এই 9টি পশু কোরবানি করা হয়।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগাচরের দরিদ্র মানুষের মাঝে কোরবানি মাংস বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান 88 ব্যাচের শিক্ষার্থীরা। এই মানবিক কার্যক্রমে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কোরবানি মাংস বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অসহায় 4000 পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শাহ নিয়ামতুল্লাহ কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। তুরস্কের একটি এনজিওর আর্থিক সহায়তায় 65টি গরু কোরবানি দিয়ে এর আয়োজন করা হয়। হবিগঞ্জে মাদক বিরোধী সচেতনতায় আজমিরীগঞ্জে 3 কিলোমিটার ম্যারাথন হয়েছে। শুক্রবার ভোর 6টায় স্থানীয় লালমিয়া বাজার পয়েন্ট থেকে ম্যারাথনটি শুরু হয়ে বিরাট গ্রামের চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মাদক বিরোধী সামাজিক সংগঠন ন্যায় কণ্ঠসুরের আয়োজনে এই ম্যারাথনে প্রায় 170 জন প্রতিযোগী অংশ নেন। এতে 15 থেকে 25 বছর এবং 26 থেকে 45 বছর বয়সীদের 2টি ক্যাটাগরিতে ভাগ করে প্রতিযোগিতাটি হয়। পরে আজমিরীগঞ্জ এবিসি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় হয়েছে মাদক বিরোধী মিনি ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার সকালে উপজেলার মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শৈশবের আড্ডা নামের একটি সংগঠনের আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়। শিশু কিশোর যুবক সহ নানা বয়সী 200 জন প্রতিযোগী এতে অংশ নেন। প্রথম হন শৈলকুপার কাতলাগাড়ি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সানি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। দেখা আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।